হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো লেবু। একবারে যদি পাতিলেবু ঘরে অনেকগুলো এনে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে না দেখা যায় যে লেবুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। বিশেষ করে এই লেবুগুলো আর এতটাই নষ্ট হয়ে গেছে, খাওয়া তো যাবেই না। বাসন মাজা বা কাঁসা পিতল বাসন বা ধরো ঠাকুরের যে বাসন-টাসন মাজতে হয় সেই জন্যই কিন্তু এখন আমার এগুলোকে রেখে দেওয়া। যেহেতু খাওয়ার আর কোনো উপায় থাকে না। তো কিভাবে এই লেবুগুলোকে আমরা বাসন মাজার জন্য রেখে দেবো যাতে অনেকদিন পর্যন্ত রসালো ভাবটা থাকে। কেননা ঠাকুরের বাসন মাজার জন্য কিন্তু লেবুর রসটাই আসল দরকার কাঁসা পিতলের বাসনগুলো পরিষ্কার করার জন্য। তাই অনেকদিন পর্যন্ত লেবু সংরক্ষণ করার জন্য সেটা ভালো হোক, খারাপ হোক, এইভাবে যদি তোমরা পাতিলেবু সংরক্ষণ করে রাখো, তাহলে দেখবে অনেকদিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকবে। তার জন্য এই লেবুগুলোকে বড় একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। যেই কন্টেনারটা কিন্তু ঢাকনাটা টাইট মতো আটকায় সেরকম কন্টেনারে নিতে হবে। তারপর এই কন্টেনারটা ভর্তি করে একেবারে জল দিয়ে দেবো যাতে লেবুগুলো পুরোপুরি ডুবে থাকে। তারপর যদি ঢাকনা বন্ধ করে ফ্রিজের এক কোণায় রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখবে অন্তত ৩ থেকে ৪ মাস পর্যন্ত এই লেবুগুলো অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। নষ্টও হবে না, এমনকি ড্রাইও হয়ে যাবে না। রসালো ভাবটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এইরকমই কিন্তু থাকবে। আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি স্টিল উল। আর পুরনো যদি স্টিল উল হয়ে যায় সেক্ষেত্রে না বাসন ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব হয় না বলেই এই পুরনো স্টিল উলগুলোকে আমরা বাতিল করে দিই। ফেলে দেওয়া বা পুরনো স্কচ ব্রাইট বা স্টিল উল কখনোই কিন্তু আমরা ফেলবো না। এইরকম ভাবে স্কচ ব্রাইটও কিন্তু ব্যবহার করা যায়। তো তার জন্য এখানে আমি যেহেতু স্টিল উলটা পুরনো ছিল তাই স্টিল উলটাই একটা পুরনো ব্রাশের মাথায় এভাবে লাগিয়ে নিলাম একটা রাবার ব্যান্ডের সাহায্যে। তো পুরনো হয়ে গেলে না ধারটাও কমে যায়। আর তার জন্য কিন্তু দেখা যায় বাসনপত্র ঠিকঠাক মতো পরিষ্কারও হয় না। এবার এই যে একটা টুল তৈরি করে নিলাম, এই টুলটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে টয়লেটের বেসিনটা রয়েছে বা রান্নাঘরে যে সিঙ্কটা রয়েছে এগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো। তো যেহেতু এটার মধ্যে অতটাও ধার নেই, আবার এমন কিছু কমও ধার নেই যেটা কিনা ঠিকঠাক মতো পরিষ্কার করা যাবে না। তো একটুখানি হারপিক এইভাবে সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে দিয়ে তারপর এই টুলটা দিয়ে যদি হালকা হাতে এভাবে ঘষে পরিষ্কার করে নাও, সেক্ষেত্রে হাত তো লাগাতে হচ্ছে না। কেননা হারপিক দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু হাত লাগানো একেবারেই যায় না। আর এটাকে যদি আমরা এই টুল হিসেবে ব্যবহার করতে পারি, স্ক্রাবার হিসেবে, এটা দিয়ে যদি আমরা সুন্দর মতো প্রত্যেকদিন স্নানের আগে একবার করে বেসিনটাকে পরিষ্কার করে নিই, তাহলে পরিষ্কার তো হয়ে গেল, সাথে কিন্তু কোনো জিনিসই ফেলনা না। পুরোনো জিনিসকে কিন্তু আমরা আবারও ব্যবহার করতে পারলাম। তো আশা করছি ছোট্ট, ছোট্ট টিপস গুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে পাশে থেকেও দেখে নাও পরের টিপস। আমাদের রান্নাঘরে বা বাথরুমে যে কলগুলো স্টিলের রয়েছে, এই স্টিলের কলগুলো দেখতে এতটাই বাজে লাগে, জলের ছিটা লেগে, লেগে দেখা যায় কলের গায়ে না সাদা, সাদা ছোপ পড়ে যায়, জলের দাগ হয়ে যায়। তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে আমার একটা কল স্টিলের থাকায় এই স্টিলের কলটা না জলের দাগ পড়ে, পড়ে গাটা কেমন একটা সাদা, সাদা দাগ পড়ে গেছে। আর এই স্টিলের কলটা না বেশি দিনের পুরনো না। অন্তত ৬ থেকে ৭ মাসের পুরনো, কিন্তু এইরকম একটা সাদাটে দাগ হয়ে গেছে। যেই দাগটা কিন্তু কোনোভাবেই যাচ্ছিল না। তো এবার থেকে যদি তোমাদের ঘরে থাকা স্টিলের কলগুলোকে এইভাবে তোমরা ব্যবহার করার পর এই ছোট্ট কাজটা করতে পারো, তাহলে দেখবে অনেকদিন পর্যন্ত কিন্তু এগুলো সুন্দর একটা চকচকে ভাব থাকবে। তার জন্য কি করতে হবে? ১ম এ এরকম স্টিল উল বা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে কলটাকে পরিষ্কার করে নাও। একটুখানি লিকুইড কোনো কিছু নিয়ে নাও। ডিশওয়াশার বা ডিটারজেন্ট যাই হোক এরকম একটু কিছু নিয়ে স্ক্রাবারের সাহায্যে এরকমভাবে স্টিলের কলগুলো ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নাও। আর এইভাবে যদি মেজে নেওয়া যায় তাহলে যে জলের ছিটে, ছিটে দাগগুলো ছিল সেগুলো না সম্পূর্ণ উঠে যাবে। তারপর জল দিয়ে ভালো করে এই ফেনাটাকে ছাড়িয়ে দাও। তো এইভাবে ছোট্ট কাজটা যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারো তাহলে দেখবে বছরের পর বছর কিন্তু যতই পুরনো হোক না কেন স্টিলের কলগুলো থাকবে একেবারে নতুনের মতো। তো এখানে আমি ভালো করে জল দিয়ে ফেনাটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়েছে। কিন্তু এই চকচকে ভাবটা বেশিদিন থাকবে না। আর বেশিদিন থাকার জন্য এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর কি করতে হবে? একটা মোম নিয়ে এভাবে কলের সারা গায়ে, মানে স্টিল বডিটা যতটুকু রয়েছে স্টিলের গায়ে, এইভাবে একটুখানি মোম ঘষে দিতে হবে।
মোমের উপর যেহেতু কোনো রকম ভাবে জল দাঁড়াতে পারে না, তাই এইভাবে যদি পুরো কলটার মধ্যে তোমরা হালকা হাতে একটু স্ক্রাব করে দাও মোমটাকে, তাতে কি হবে সুন্দর মতো মোমটা কিন্তু একটা পলিশের কাজ করবে। এবার যতই জল লাগুক না কেন, জলটা কিন্তু কলের গায়ে দাঁড়াবে না, পড়ে যাবে। আর এই অবস্থায় যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে দেখবে শাইনিংটাও ভালো থাকবে, সাথে আর জলের যে একটা ছিটে ছিটে দাগ হয় সেটাও হবে না, স্টিলটাও অনেকদিন পর্যন্ত চকচক করবে। তো সপ্তাহে ১ দিন করে এই কাজটা করতেই পারো। তো টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো, সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাবান। আর সাবান তো আমরা নানান রকম ক্লিনিং এর কাজে ব্যবহার করে থাকি। কিন্তু খেয়াল করে দেখবে, যখন আমরা সিঙ্কের কাছে বা বেসিন এর কাছে একটা সাবান রাখি হাত পরিষ্কার করে ধোয়ার জন্য বা ক্লিনিং এর জন্য, তখন কিন্তু এই সাবানটা এরকম ভাবে ফ্লোরের মধ্যে রেখে দিলে বা সিঙ্কের ওপর রেখে দিলে না, জল লেগে লেগে গলে যায়। তার ফলে কি হয়, অনেক তাড়াতাড়ি একটা সাবান খরচা হয়ে যায়। আর তার ফলে অনেকগুলো সাবান কিন্তু আমাদের কিনতে হয়, যেটা ধরো ১৫ দিন যেত সেটা হয়তো ৮-১০ দিনেই শেষ হয়ে যাচ্ছে। তো কি করতে হবে, সাবানের মধ্যে একটা পেরেক দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে। আর সাবানের মধ্যে এইভাবে একটা পেরেক গেঁথে যদি ছিদ্র করে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে। তারপর এখানে আমি এরকম একটা সুতো নিয়ে নিয়েছি। সুতোটাকে এরকম ভাবে এই ছিদ্রর মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে অপর পাশ থেকে এইভাবে ছিদ্রর মধ্যে দিয়ে সুতোটাকে বের করে নেব। তারপর ছিদ্রটা এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর সুতোর উপরের দিকের মাথাটাকে এরকমভাবে গিঁট দিয়ে নেব একসাথে। তো এটা কিন্তু সুন্দর একটা হ্যাঙ্গিং জিনিস তৈরি হয়ে গেল, যেটা তোমরা ভাবছো যে এটা দিয়ে আবার কি হবে? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসটা দিয়ে আবার কি হবে। আর এতটাই অবাক হয়ে যাবে যে তোমরাও কিন্তু বাড়িতে এটা বানানোর জন্য ভিডিওটা দেখার পরই বানাতে চেষ্টা করবে। এরপর এই যে সুতোটা বেঁধে নিয়েছি, এবার এটাকে রেখে দেবো কলের মাথায়। তো এটা দিয়ে কি হবে, যখনই আমরা হাত ধুতে যাব এদিক ওদিক সাবানটাকে না রেখে এরকম ভাবে যদি হ্যাঙ্গিং করে রাখি কলের মধ্যে, তাহলে দেখো হাত ধুতে তো সুবিধা হচ্ছেই, সাথে এর মধ্যে যে সাবানের মধ্যে যে একটুখানিও জল ছিল সেটাও কিন্তু পড়ে যাবে। সাবানের মধ্যে কোনো রকম জল সোপ হবে না, ফলে একটা সাবান অনেক দিন পর্যন্ত যাবে। তো এইরকম ভাবে যদি সাবানের ক্ষয় আমরা রোধ করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।